নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। অজিত দোভালের হাতে যে রিপোর্ট এসছে তা নিঃসন্দেহে ভারতের সুরক্ষার ক্ষেত্রে অন্যতম বড় প্রশ্নচিহ্ন কিন্তু তুলে দিয়েছে। কি আছে সেই রিপোর্টে আপনারা চমকে যাবেন। একটা সহজ মামুলি ব্যাপার কিন্তু দেশের সুরক্ষার ক্ষেত্রে কত বড় প্রশ্নচিহ্ন কিন্তু সেই রিপোর্ট আজকে আমাদের সামনে এসে হঠাৎ করে তুলে দিয়েছে। দেখা যাচ্ছে ভারত এবং বাংলাদেশের যে লাগোয়া সীমান্ত অঞ্চল আছে সেই সীমান্তে শেষ 3 মাসে ঘর ভাড়া নেওয়ার প্রবণতা নাকি কয়েক গুণ বেড়ে গেছে। আপনারা ভাবতেই পারেন, ঘর দেওয়া বা ঘর ভাড়া দেওয়া বা নেওয়া এটা একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু আরো যদি তলিয়ে ভাবেন তাহলে সেই রিপোর্টে বলা হয়েছে যারা ঘর ভাড়া নিচ্ছেন তাদের ম্যাক্সিমামই নির্দিষ্ট কোনো ডকুমেন্টস কিন্তু তারা প্রোভাইড করতে পারছেন না, এবং তাদের সকলেরই বয়স 28 থেকে 30 বছর। অর্থাৎ হঠাৎ করে শেষ 3 মাসে সীমান্তবর্তী বা সীমান্ত লাগোয়া অঞ্চলে 28 থেকে 30 বয়সী যুবকদের কেন ঘর ভাড়া প্রয়োজন হয়েছে সে নিয়ে কিন্তু ইস্টার্ন কমান্ডো এক বিস্ফোরক রিপোর্ট পেশ করেছেন। সেই রিপোর্ট বর্তমানে অজিত দোভালের হাতে এসে পৌঁছেছে। আরো উল্লেখযোগ্য বিষয় হলো, সেই রিপোর্টে নাকি বলা হয়েছে বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশ করে এই বাংলাতে আসার চেষ্টা করছেন তারা কিন্তু বাংলার বর্ডারটিকে টার্গেট করছেন, কারণ এই বর্ডারের দৈর্ঘ্য নাকি সব থেকে বেশি। আপনারা যদি জিওগ্রাফিক্যালি একটু ভাবেন তাহলে দেখবেন এই রিপোর্টে কিছু ভুল নেই, কারণ ভারত এবং বাংলাদেশের যে 4096 কিলোমিটার বর্ডার আছে সেই বর্ডারের ম্যাক্সিমামটাই 2217 কিলোমিটার বর্ডার কিন্তু তারা বাংলার সঙ্গে শেয়ার করে। মেঘালয়ের সঙ্গে তারা শেয়ার করছে 443 কিলোমিটার বর্ডার এরিয়া, ত্রিপুরার সঙ্গে তারা শেয়ার করছে 856 কিলোমিটার এরিয়া, মিজোরামের সঙ্গে 318 কিলোমিটার এরিয়া এবং আসামের সঙ্গে মাত্র 262 কিলোমিটার এরিয়া। ফলে সব মিলিয়ে এই বাংলার সুরক্ষা এবং নিরাপত্তার প্রশ্ন কিন্তু বড় সড়ো এক প্রশ্ন চিহ্ন এই রিপোর্ট কিন্তু তুলে দিয়েছে। শুধু তাই নয়, কিছুদিন আগে ঝাড়খণ্ডের সিমিলার একটি রিপোর্ট অজিত দোভালের হাতে এসেছিলেন। সেই রিপোর্ট যখন প্রকাশ্যে আসে সাধারণ মানুষের ঘুম উড়ে যায়। সেখানে কি বলা হয়েছে জানেন? সেখানে বলা হয়েছে যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী হয়ে এই ভারতে আসছেন তারা নাকি ভারতীয় কোনো মেয়েকে বিয়ে করে নিচ্ছেন, এবং সেই স্পেসিফিক্যালি রিপোর্টে বলা হয়েছিল এই যে পার্টিকুলারলি ঝাড়খণ্ডের এরিয়াতে যে সকল সাঁওতালি মেয়েরা আছেন তাদেরকে নাকি বিয়ে করে নিচ্ছেন বাংলাদেশিরা। এর ফলে কি হচ্ছে? এর ফলে এরা খুব সহজেই আধার কার্ড এবং কিছুদিন পরে ভোটার কার্ড পেয়ে যাচ্ছেন, অর্থাৎ ডকুমেন্টে এরা ভারতীয় হয়ে যাচ্ছেন খুব সহজে। এই রিপোর্ট প্রকাশ পাওয়ার পর কার্যত ঝাড়খণ্ড যে সরকার তারা কিন্তু বিপাকে পড়ে। পুরো বিষয়টা গিয়ে ঝাড়খণ্ড হাইকোর্টে যায়। হাইকোর্ট সরাসরিভাবে সরকারকে প্রশ্ন করে কতজন অনুপ্রবেশকারী এই মুহূর্তে ঝাড়খণ্ডে আছে, কিন্তু বিশ্বাস করুন ঝাড়খণ্ড সরকারের হাতে সে অর্থে কোনো স্পেসিফিক্যালি তথ্য কিন্তু তারা হাইকোর্টের হাতে তুলে দিতে পারেনি। আর এই বিস্ফোরক রিপোর্টের পরে এই ধরনের রিপোর্ট যেখানে বলা হয়েছে 28 থেকে 30 বছর বয়সী যুবকরা ভারতের বিভিন্ন রাজ্যে, স্পেসিফিক্যালি 5টা রাজ্যের কথা বলা হয়েছে, আমি পরবর্তীকালে বলবো, তারা নাকি ঘর ভাড়া চাইছে যাদের কাছে এরকম ডকুমেন্টস নেই। অর্থাৎ প্রশ্ন হলো কিসের জন্য বাংলাদেশের এই ধরনের মানুষদের ভারতে দাপাদাপি? সেই রিপোর্টে বিস্ফোরক এক প্রশ্ন চিহ্ন তুলে দেওয়া হয়েছে। তারা বলছেন যে সকল 28 থেকে 30 বয়সী যুবকরা ভারতে আসছেন তারা কি কোনো হামলা করার জন্য ভারতে আসছেন, অর্থাৎ কোনো পার্টিকুলার সংগঠন কি কোনো স্লিপার সেলকে অ্যাক্টিভেট করছেন? এই প্রশ্ন কিন্তু খোদ ইস্টার্ন কমান্ডো জেনারেল তুলে দিয়েছেন, এবং এই রিপোর্ট এখন অজিত দোভালের হাতেই এসে পৌঁছেছে। নিঃসন্দেহে এই অঞ্চলে অনেক বেশি অ্যাক্টিভ হবেন, ভারতের ইন্টেলিজেন্স কর্তারা অনেক বেশি তৎপর হবেন, কিন্তু পার্টিকুলারলি এই বাংলাকে কেন্দ্র করে সাম্প্রতিক সময় বাংলাদেশের যে রাজনীতি উত্তাপ হচ্ছে, সুরক্ষার ক্ষেত্রে যে প্রশ্নচিহ্ন বাংলাদেশের পক্ষ থেকে বারবার তোলা হচ্ছে, তা নিঃসন্দেহে ভারতের স্বরাষ্ট্র দপ্তর, ভারতের যে বিদেশ দপ্তর আছে তাদের কাছে নিঃসন্দেহে বড় এক প্রশ্নচিহ্ন এবং মাথা ব্যথার কারণ তো অবশ্যই। কিছুদিন আগে বাংলাদেশ থেকে শিলিগুড়ি করিডরকে কার্যত দখল করে নেওয়ার একটা হুমকি দেওয়া হয়েছিল। তারা বলেছিলেন ভারত এবং বাংলাদেশ সীমান্তে তারা পাকিস্তান থেকে পরমাণু বোমা এনে রাখবেন, এবং এই শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেককে খুব সহজেই বাংলাদেশ দখল করে নেবে। একের পর এক হুমকি, কার্যত ভারত সরকার কিন্তু সে অর্থে সেই বিষয়গুলো এত ডিপলি ঢোকেনি। দেখুন, ফাটা কলসির আওয়াজ বেশি। বাংলাদেশের পক্ষ থেকে এই রিজভিরা যেরকম ভাবে হুমকি দিয়ে যাচ্ছেন, ফাটা কলসি ছাড়া কিন্তু আর কিছুই মনে হচ্ছে না। অর্থাৎ ভারতকে বারংবার হুমকি দিতে দিতে আজকে আরাকানের আর্মি তারা কিন্তু চট্টগ্রাম এবং সেন্ট মার্টিনসের দিকে এগোতে শুরু করে দিয়েছে। ফলে সীমান্তে
যে সবকিছু ভারত বাংলাদেশের অনুকূলে যাচ্ছে সেরকম নয়। নিঃসন্দেহে বাংলাদেশের সুরক্ষার ক্ষেত্রেও কিন্তু সীমান্তবর্তী এলাকায়ও কিন্তু বড় প্রশ্নচিহ্ন ইতিমধ্যেই মায়ানমার বর্ডারে উঠে গেছে। আর ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ধরনের রিপোর্ট প্রকাশ, যেখানে বলা হচ্ছে 28 থেকে 30 বছরের যুবকরা ভারতে শুধু আসছেন সেটা নয়, তারা কোনো সংগঠনের স্লিপার সেলকে অ্যাক্টিভ করছেন, যা নিঃসন্দেহে ভারতের সুরক্ষার ক্ষেত্রে অন্যতম বড় চিন্তার বিষয় হতে পারে। পাশাপাশি আরো একটি খবর যা ইতিমধ্যেই আলোড়ন সৃষ্টি করেছে, তা হলো বাংলাদেশের 2 ট্রলারকে কালকে ভারতীয় কোস্টাল গার্ড অ্যারেস্ট করেছে, আটক করেছে। এবং শুধু তাই নয়, আজকে সেই কোস্টাল গার্ডের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে তাদের ছবি এবং ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হচ্ছে বাংলাদেশি 2 ট্রলার কেন ভারতের আন্তর্জাতিক সীমান্ত রেখা অতিক্রম করে ভারতে ঢুকেছিলেন সেই বিষয়ে তারা কোনো সঠিক জবাব দিতে পারেনি। আর তারা যে ভুল করে এই ধরনের কাজ করেছে এরকমও কিন্তু বর্তমান প্রেক্ষাপটে একদমই ভাবা সম্ভব হচ্ছে না। কারণ এই জাহাজে করে কিছুদিন আগে করাচি থেকে চট্টগ্রাম বন্দরে কিন্তু পাকিস্তান কিছু জিনিসপত্র পাঠিয়েছিলেন। সেই জাহাজের ভিতরে এখনো কি আছে তা কিন্তু আন্তর্জাতিক মহলের কাছে অজানা। অর্থাৎ বাংলাদেশকে কার্যত কন্ট্রোল করার চেষ্টা করছে পাকিস্তানি মৌলবাদ, এবং পাকিস্তানের একাধিক নেতা খোদ ভারতকে হুমকি দিতে গিয়ে বাংলাদেশকে খুল্লাম খুল্লা সমর্থন জানানোর কথা বলছে। উল্টে দেখুন, বাংলাদেশের পক্ষ থেকেও একাধিক অধ্যাপক দাবি করছে পাকিস্তানের থেকে J-17 আমরা বিমান কিনে আনবো, J-17 বিমান নিয়ে ভারতের 7 সিস্টার্সকে অশান্ত করব, বা যেরকম বিচ্ছিন্নবাদের সংগঠন ভারতের উত্তর পূর্বকে অশান্ত করছে তাদেরকে সহায়তা করবে বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানের সাহায্যে দিনের পর দিন ভারতকে অশান্ত করার চেষ্টা কিন্তু শেষ 3 মাসে করা হচ্ছে। ভারতীয় সেনা বিএসএফ অত্যন্ত তৎপরতার সঙ্গে সীমান্তে সদা প্রহরীর মতো পাহারা দিচ্ছে। আর সেখানে দাঁড়িয়ে এই ধরনের 2টি জাহাজকে আটক করা ভারত এবং বাংলাদেশের সম্পর্কে অনেক বড় ফাটল যোগ করবে বলে অনেকে মনে করছেন। কারণ এই ঘটনা সাম্প্রতিক সময়ে কার্যত নজিরবিহীন, ঐতিহাসিকও বটে। কিসের জন্য এই জাহাজকে ভারতের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ থেকে কার্যত ভারতে ঢুকে যাওয়ার পারমিশন দেওয়া হলো, সেটাও একটা সবচেয়ে বড় প্রশ্ন। কি চাইছে বাংলাদেশ? কেনই বা দিনের পর দিন এই ধরনের যুবকরা কাঁটাতার পেরিয়ে ভারতে আশ্রয় নিচ্ছে? কিসের জন্য শিলিগুড়ি করিডর এবং চিকেন স্নেক সংলগ্ন জায়গা বারংবার হুমকি বা হুঁশিয়ারি সুরে ভারতকে ট্রিট করার চেষ্টা করছে বাংলাদেশ? এই প্রশ্ন কিন্তু স্বরাষ্ট্র দপ্তর, ইস্টার্ন কমান্ডো এবং অজিত ডোভালের যে সংস্থা তাদের কাছে একটা সব থেকে বড় প্রশ্ন, যা একাধিক রিপোর্টে কিন্তু প্রকাশিত হয়েছে। কালকে পাকিস্তানের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সব মিলিয়ে যে ভিডিও প্রকাশ এসেছে সেটা কিন্তু জেনে শুনে, আপনারা ভাববেন না কোইন্সিডেন্টলি এই ভিডিও প্রকাশ হয়ে যাচ্ছে। অর্থাৎ পাকিস্তান এবং বাংলাদেশ পক্ষ থেকে যে ভিডিও প্রকাশ করা হচ্ছে কার্যত ইচ্ছাকৃত করা হচ্ছে, আন্তর্জাতিক মহলকে বিষয়টাকে নিয়ে অবগত করার জন্য করা হচ্ছে, এবং সর্বোপরি ভারতকে হুমকি দেওয়ার জন্য করা হয়েছে। তারা কি বলেছে জানেন? তারা বলেছেন, বাংলাদেশি ভাইদের বলছি, পাকিস্তানের পরমাণু বোমা তোমাদের, তোমরা এই বোমা নিতে পারো এবং ভারতকে হুঁশিয়ারি দিতে পারো পরমাণু বোমা দিয়ে। সেই ভিডিও প্রকাশ পাওয়ার পর ভারতের ইন্টেলিজেন্স, ভারতের স্বরাষ্ট্র দপ্তর, সুরক্ষা দপ্তর সমস্ত দিক দিয়ে কিন্তু বড় একটা অশনি সংকেত যে আসতে চলেছে তা কিন্তু বুঝতে শুরু করে দিয়েছেন। পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক মোটেই কিন্তু বন্ধুত্বপূর্ণ ছিল না। 1971 সালে এই পাকিস্তানের সঙ্গে এই বাংলাদেশে কিন্তু স্বাধীনতার যুদ্ধ লড়েছিল। সেই মুক্তিযোদ্ধায় কিন্তু ভারতীয় সেনা সর্বাঙ্গীনভাবে বাংলাদেশকে সমর্থন করেছে। কিন্তু আজকে যে বাংলাদেশ ভারতের সাহায্যে স্বাধীন হয়েছে, মুক্তিযোদ্ধায় জয়লাভ করেছে, তারা পাকিস্তানপন্থী বা প্রো পাকিস্তান একটা মুভমেন্ট তারা কিন্তু বর্তমানে ধারণ করেছে। কিছুদিন আগে চট্টগ্রামের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছিল তারা ত্রিপুরার সঙ্গে যে বন্দর চুক্তি আছে তারা মান্যতা দেবে না। ঠিক সেই দিনই ঘোষণা করা হলো পাকিস্তান থেকে যদি ভিসা অ্যাপ্লাই করা হয় তাহলে খুব সহজেই বাংলাদেশ সরকার নাকি সেই ভিসা দেবে, এবং প্রায় 5 বছর পরে বাংলাদেশের থেকে পাকিস্তান সরাসরি বিমান পরিষেবা কিন্তু সাহায্য হয়েছে। দেখুন, খুব সহজেই বিষয়টা 2 2 4 করা যায়। যে সকল পাকিস্তানিরা যারা ভারতকে অশান্ত করার চেষ্টা করছে, তারা যখন সীমান্তে বিএসএফ এর কড়াকড়ির পরে অনুপ্রবেশকারী হয়ে ভারতে ঢুকতে পারছেন না, তখন তারা বাংলাদেশে আসবেন। বাংলাদেশের মাধ্যমে ভারতের যে সকল জায়গায় কাঁটাতার নেই সেই সকল জায়গা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করবেন। আর নিঃসন্দেহে 28 থেকে 30 বছরের যুবকদের এই ঘরভাড়া নেওয়ার ক্ষমতা এবং এই প্রবণতা, এবং পাশাপাশি ঝাড়খণ্ডের সাঁওতালি আদিবাসীদের বিয়ে করে
ভারতীয় হয়ে যাওয়ার চেষ্টা লং টার্ম প্ল্যানিং বলেই মনে করছে কেন্দ্রীয় সরকার এবং অজিত দোভাল। আর এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর নিঃসন্দেহে ভারতের ক্ষেত্রেও কিন্তু বড় একটা প্রশ্নচিহ্ন উঠে এসছে, যা কিভাবে সমূলে উৎপাটন করা সম্ভব সেটাই একটা বড় প্রশ্নচিহ্ন। পাশাপাশি কালকে যে জাহাজ আটক করা হয়েছে, জানা গেছে 78 জন নাবিক ছিল দুটি ট্রলারে। এই 78 জন নাবিক কিসের জন্য জাহাজে করে ভারত সীমান্তে ঢুকলেন সেই প্রশ্নের উত্তর কিন্তু তারা দিতে পারেনি। অর্থাৎ দিনের পর দিন ভারতকে হুমকি দিতে 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 এরা এবার ভারতের সীমান্তে জাহাজ ঢুকিয়ে দিচ্ছেন। ভারতের কোস্টাল গার্ড নজিরবিহীনভাবে তাদেরকে আটক করেছে বটে, কিন্তু সেই নাবিকরা এখনো অবধি ভারত সীমান্তে কেন ঢুকেছিলেন সেই উত্তর দিতে পারেননি বলে পুরো বিষয়টা কিন্তু আরো জটিলতার সৃষ্টি করেছে। কালকে বিএসএফ এবং বিজেপির একটি ফ্ল্যাগ মিটিং হয়। সেই ফ্ল্যাগ মিটিং এ সেই চিরাচরিত একটি বিষয় নিয়ে আলোচনা হয়। কারণ আপনারা জানেন কালকে বাংলার একটি জায়গায় কাঁটাতার দেওয়া নিয়ে ফের বিজেপির বাধার সম্মুখীন হয়েছে কিন্তু বিএসএফ। সরাসরিভাবে বিজেপি বলে আপনারা আন্তর্জাতিক নিয়ম অনুসারে এইভাবে কাঁটাতার দিতে পারেন না, কিন্তু এই কাঁটাতার যদি ভারতের বিএসএফ সম্পূর্ণভাবে দেওয়া সম্পূর্ণ করতে পারে তাহলে লাভ তো বাংলাদেশেরও। এই অনুপ্রবেশ নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে সেই বিতর্ক তো সম্পূর্ণভাবে থেমে যাবে। তাহলে কেন দিনের পর দিন বিজেপি এই কাঁটাতার দিচ্ছে না সেই প্রশ্ন কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে সরাসরি করা হয়। পাশাপাশি বিএসএফ কাঁটাতার গুলো তুলে স্মার্ট ফেন্সিং বসাতে চাইছে, যেন কাঁটাতারে কেউ টাচ করলে জিপিএস দ্বারা সিগন্যাল কন্ট্রোল রুমে চলে যায়। এই উন্নত আধুনিক মানের স্মার্ট ফেন্সিং বসানোর জন্য কেন্দ্রীয় সরকার কয়েক হাজার কোটি টাকা কিন্তু নিযুক্ত করেছে সেনাবাহিনীর জন্য, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বারংবার যেভাবে বাধা আসছে তা নিঃসন্দেহে ভারতের কাছে কিন্তু অনাকাঙ্ক্ষিত। আর সব মিলিয়ে বর্ডার এরিয়াতে সবকিছু ভালো আছে এই মনোভাব বজায় থাকলেও আসলে যদি তলিয়ে ভাবেন তাহলে দেখবেন কিছুই হয়তো ভালো নেই। আর অজিত দোভালের কাছে যে রিপোর্ট এসে পৌঁছেছে তারপরে কোস্টাল এরিয়াতে যেভাবে দুটো ট্রলার ভারতীয় কোস্টাল গার্ড আটক করলো, তাহলে সব মিলিয়ে বলা যায় ভারতও হয়তো বাংলাদেশের এই মৌলবাদ এবং পাকিস্তানের এই যে ষড়যন্ত্র তা কিন্তু সমূলে উৎপাটন করার জন্য, পাল্টা দেওয়ার জন্য পাল্টা প্ল্যান নিঃসন্দেহে করছে। আপনারা কি ভাবছেন? কিভাবে দেখা উচিত ভারতকে পুরো ঘটনা? কমেন্টে জানাবেন আপনাদের উত্তর। চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।